দেখতে দেখতে রিমঝিম চোখ খুলে তাকায়, তবে এই লাইটের আলো সহ্য করতে না পেরে বারবার চোখ বন্ধ করে। কয়েকবার এরকম করে অবশেষে সম্পূর্ণ চোখ মেলে তাকায়। সৃজন আর এলিজা শেখের দিকে তাকায়, তবে এমনভাবে তাকায় বোঝা যাচ্ছে না তাদের দেখে কেমন অনুভূতি কাজ করছে। এলিজা শেখ আম্মা বলে কয়েকবার ডাকে, কিন্তু রিমঝিম কোনো উত্তর দেয় না। ওপরে সিলিংয়ের দিকে নীরবে তাকিয়ে আছে। কিছু সময় পর অভিষেক, আপনি তো বুঝতেই পারছেন ডক্টর সৃজন, কেন উনি এমন আচরণ করছেন। উনি মানসিকভাবে ঠিক নেই। ওনার অবস্থানটা হয়তো মেনে নিতে পারছে না। এই 8 মাসের সমস্যা অল্প কিছুটা রিকভারি হয়েছে, এখনও তো সম্পূর্ণ সুস্থ হয়নি। ব্রেইনে এখনও নীরব প্রভাব রয়েছে। যেহেতু জ্ঞান ফিরেছে, ইনশাল্লাহ এখন আশা করা যায় তাড়াতাড়ি সুস্থ হবেন। এতক্ষণ সৃজন কথাগুলো মন দিয়ে শুনছিল। রিমঝিমের আচরণে প্রথমে নিজেও এইটাই আন্দাজ করেছিল, তবে মেনে নিতে অনেক কষ্ট হচ্ছে। না চাইতেও অনেক কিছু মেনে নিতে হয়। কিছু কিছু সময় আসে যেখানে আমাদের চাওয়া না চাওয়ায় কিছুই যায় আসে না। নীরবে সইতে হয় চাপা ব্যথা। জ্ঞান ফিরেছে শুনে সবাই একসাথে হাসপাতালে আসে। সবাই নিজেদের মতো করে রিমঝিমের মার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু রিমঝিম কারোর সাথে কথা বলে না, শুধু এক দৃষ্টিতে ওপরে তাকিয়ে থাকে। অনেক চেষ্টা করেও সবাই ব্যর্থ হয়। রায়হান শেখ রিমঝিমের পাশে বসে, নরম গলায় ডাকে, আম্মা আম্মা, আমার সাথেও কথা বলবে না তুমি? আমার দিকে একবার তাকাও। বেশি কথা বলতে হবে না, একবার শুধু আব্বু বলে ডাক দে। রিমঝিমের মুখ থেকে একটা শব্দ বের হয় না। কেমন যেন পুতুলের মতো আচরণ, হৃদয়ে কোনো অনুভূতি নেই। রায়হান শেখ ব্যর্থ হয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে দূরে আসেন। কাছে থাকলে আরও খারাপ লাগে। আদরের মেয়ের এমন অবস্থা চোখের সামনে ভাসলে আরও যন্ত্রণা লাগে। সৃজন দূর থেকে রিমঝিমের দিকে তাকিয়ে আছে। সবাই আপ্রাণ চেষ্টা করছে মেয়েটাকে স্বাভাবিক করার, কথা বলার। সবার চোখে ব্যর্থতার প্রসন্ন। এত কিছুর মাঝে সৃজন তবুও খুশি। প্রেয়সীর ঘুম ভেঙেছে, দু চোখে পৃথিবী দেখছে, এতেই শান্তি। এখন শুধু প্রার্থনা রিমঝিম যেন দ্রুত সুস্থ হয় আর 5টা স্বাভাবিক মানুষের মতোই জীবন চালানো করতে পারে। রিমঝিম কথা না বললেও সবাই তবুও খুশি, অন্তত জ্ঞান তো ফিরেছে, এইটাই বা কম কি। এখন সবাই মিলে সেবা যত্ন করে সুস্থ করবে, এই আশা নিয়ে সবারই মুখে খুশির ঝলক ফুটে ওঠে। সবাই বেরিয়ে যাওয়ার পর রিমঝিম নিজে নিজে উঠে বসার চেষ্টা করে, কিন্তু একটুও নড়তে পারে না। দাঁতের উপর দাঁত চেপে শরীরের সমস্ত শক্তি দিয়ে আবার চেষ্টা করে, এবার একটু উঠতে পারে। কোনো রকমে বালিশটা পিঠের কাছে নিয়ে হেলান দিয়ে একটা তপ্ত শ্বাস ফেলে। ডান হাতটা নড়ানোর চেষ্টা করে, কিন্তু এক চুলও নড়াতে পারে না। একইভাবে ডান পাও নড়ানোর চেষ্টা করে, কিন্তু একটুও নড়াতে পারে না। মনে হতে থাকে যেন ডান হাত এবং ডান পাটা শরীরের অংশই নয়। শত চেষ্টার পরও হাতে পায়ে বল দিতে পারছে না। বেশ কয়েকবার চেষ্টা করে যখন ব্যর্থ হয়, তখন আপনা আপনি শান্ত হয়ে বসে। একটা সময় চোখের কোণে বেয়ে জল গড়িয়ে পড়ে। খাবারের ব্যাগ হাতে করে এলিজা শেখ আর নাজমা বেগম ভেতরে প্রবেশ করে। রিমঝিমকে বসা অবস্থায় দেখে চমকে যায়। পরক্ষণেই আবার বোধ হয় হয়তো ভালো লাগছিল না, তাই কোনো রকমে উঠে বসেছে। নাজমা বেগম এগিয়ে গিয়ে ব্যাগ থেকে খাবার বের করে প্লেটে বেড়ে রেডি করেন। অনেক দিন পর আজকে রিমঝিম খাবে, তাই রিমঝিমের পছন্দের খাবার রান্না করেছে। এলিজা শেখ প্লেট হাতে নিয়ে সযত্নে ভাত মেখে লোকমা তুলে রিমঝিমের মুখের সামনে ধরে। রিমঝিম মুখ খোলার বদলে উল্টো ঘুরে তাকায়। এমন ব্যবহার নাজমা বেগম আর এলিজা শেখ দুজনেই আবার বিচলিত হয়। রিমঝিমের মাথার ভেতর কী চলছে তা বোধহয় না জানা পর্যন্ত কেউ শান্তি পাচ্ছে না। এলিজা শেখ প্লেট হাতে ঘুরে অপর প্রান্তে গিয়ে আবার মুখের সামনে খাবার তুলে ধরে। আবারও রিমঝিম মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকায়। এবার তো এলিজা শেখ কেঁদেই ওঠেন। নাজমা বেগম দ্রুত পায়ে কাছে এসে প্লেটটা হাতে নেয়। এলিজা শেখ রিমঝিমকে জড়িয়ে ধরে গুনগুনিয়ে কাঁদতে শুরু করে। কান্নামাখা গলায় বলতে শুরু করে,
কেন এমন করছিস মা? কেন কথা বলছিস না? তোর জন্য যে আমার খুব কষ্ট হচ্ছে, কেন এমন ব্যবহার করছিস? স্বাভাবিক হয়ে যা, আমি খুব খুশি হব রে মা। এলিজা শেখের উক্তিতে অজান্তেই রিমঝিমের চোখে দিয়ে আবার নোনা জল গড়িয়ে পড়ে। নাজমা বেগম তা লক্ষ্য করে দ্রুত এলিজা শেখকে ইশারা করে আবার খাওয়ানোর চেষ্টা করতে আশা নিয়ে আবার সেই লোকমা তুলে রিমঝিমের মুখের সামনে ধরে। আশ্চর্যজনকভাবে রিমঝিম সেই লোকমা মুখে নিয়ে বিষ চিবোতে শুরু করে। এলিজা শেখ খুশি হয়ে একের পর এক লোকমা তুলে ধরে আর রিমঝিম চুপচাপ খেয়ে নেয়। একটু পর সৃজন ব্যাগ হাতে কেবিনে প্রবেশ করে। ব্যাগ থেকে ওষুধ বের করে সাইডে রেখে দেয়। রিমঝিম এর দিকে তাকালে দেখে রিমঝিম ঘাড় ঘুরিয়ে জানালার বাইরে দৃশ্য দেখতে মুগ্ধ। কাছে এসে চেয়ার টেনে বসে। বাইরে যাবি? সৃজন নরম সুরে প্রশ্ন করে। রিমঝিম উত্তর না দিয়ে ঘাড় ঘুরিয়ে অন্যদিকে তাকায়। এতে সৃজনের একটু খারাপ লাগে, তবে খারাপ লাগাটা দূরে রেখে সামনে গিয়ে পাশে বসে। বাম হাতটা আলতো করে চেপে ধরে। আমার ওপর রাগ করেছিস? কথা বলছিস না কেন? সৃজন হাতের মুঠো থেকে রিমঝিম নিজের হাত ছাড়িয়ে নেয়। এরপর চোখ বন্ধ করে শুয়ে পড়ে ব্যথিত হৃদয়ে। স্বজন কিছুক্ষণ রিমঝিমের মুখের প্রাণে তাকিয়ে থাকে। এরপর আলতো হাতে কিছুক্ষণ মাথায় হাত বুলিয়ে দেয়। দুদিন পর রিমঝিমকে হাসপাতাল থেকে রিলিজ করে দেয়। হাসপাতালে থাকা বদলে বাড়িতে থাকাই বেশি ভালো হবে। এতে রিমঝিমের সুবিধা হবে। বাড়িতে থাকলে ভালোও লাগবে। পরিবারের লোকের সাথে কথা বললে মানসিক ভ্রমটা তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারবে। এই আশায় রিমঝিমকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। রিমঝিমের দুনিয়াটা আগের তুলনায় অনেক ছোট হয়ে গেছে। সারাদিন বিছানায় বসে থাকা, শুয়ে থাকা আর 3 বেলা খাওয়া, তাও নিজের হাতে নয়, অন্যের সাহায্যে খেতে হয়। এই 2 দিনে রিমঝিমের মাঝে কোনো পরিবর্তনই আসেনি। প্রথম দিনের মতোই একদম চুপচাপ থাকে, কারোর সাথে কথা বলে না, কেউ প্রশ্ন করলেও তা উত্তর দেয় না। সারাদিন জিম মেরে বসে থেকে মনে হয় যেন একটা মানসিক রোগী। সৃজন কথা বলার চেষ্টা করলেও কথা বলে না। কাছে আসলেও ও কেমন জানি বিরক্তির ভাব দেখায়। রিমঝিম যাতে বিরক্ত না হয় তাই সৃজন যথাসম্ভব একটু দূরে থাকারই চেষ্টা করে। রিমঝিমের এমন অবস্থায় সৃজনের নিজেরও অনেক কষ্ট হচ্ছে, তবে কিছুই করার নেই। কিছু সময়ের কিছু কিছু নিয়তি চাইলেও চুল পরিমাণও বদলানো যায় না। প্রিয় মানুষগুলো যেমন চায় নিজেকে তেমনভাবেই চালানো করতে হয়। কেটে যায় আরও 2 দিন। রিমঝিমকে যেহেতু তালুকদার বাড়িতে আনা হয়েছে, তাই প্রথম দিন থেকে এলিজা শেখ, রায়হান শেখ তালুকদার বাড়িতেই থাকছেন। রিমঝিমের সেবা যত্নে কেউ কমতি রাখছে না। সবাই নিজেদের মতো রিমঝিমকে সুস্থ করার চেষ্টা করছে। সৃজন আগে হাসপাতালে প্রতিটা মুহূর্তে রিমঝিমের সাথে থাকলেও এখন আর রিমঝিমের আশেপাশে বেশিক্ষণ থাকে না। বেশিরভাগ সময় কাটে রিমঝিমকে ছাড়া। এখন সকাল, তাই এলিজা শেখ খাবার বেড়ে রিমঝিমের রুমে চলে আসে। খাবার খাইয়ে ওষুধ খাওয়াবেন, তাই দ্রুত চলে আসে। এ সময় সৃজন ড্রয়িং রুমের সোফায় মনমরা হয়ে বসে আছে। রিমঝিমকে নিয়ে গভীর ভাবনায় তলিয়ে আছে। এলিজা শেখ রুমে এসে রিমঝিমের পাশে বসে। পাশে কারো উপস্থিতি টের পেয়ে রিমঝিম চোখ মেলে তাকায়। মাকে দেখেও মুখের কোনো ভাবভঙ্গি পরিবর্তন হয় না। পুনরায় আবার চোখ বন্ধ করে নেয়। এলিজা শেখ খাওয়ানোর জন্য রিমঝিমকে তুলে বসানোর চেষ্টা করে। রিমঝিম উঠে বসে, কিন্তু খাবার মুখের সামনে ধরলে খায় না। এলিজা শেখ কিছুই বুঝতে পারে না, তাই ড্যাব ড্যাব করে রিমঝিমের পানে তাকায়। কয়েকবার চেষ্টা করার পরও ফলাফল একই। রিমঝিম খাবার খেতে নারাজ, হয়তো নিজের হাতে খেতে চাইছে এটা ভেবেই চামচ এনে ভাতের প্লেট সহ সামনে দেয়। রিমঝিম চামচ নিয়ে খাবারের দিকে অগ্রসর হয়। এতক্ষণে এলিজা শেখ বুঝতে পারলেন, তাই মুচকি এসে নিচে যান পানি আনার উদ্দেশ্যে। রিমঝিমের ডান পা এখনও অচল অবস্থায় আছে, তাই ডান হাতে খেতেও পারবে না। বাম হাতে চামচ তুলে ভাত তরকারি একটু একটু করে নিয়ে খেতে শুরু করে, তবে বাম হাতে ঠিকভাবে খেতেও পারে না। আর খেতে পারলেও কেমন জানি তৃপ্তি অনুভব হয় না। নিজের জন্য আবার একটা দীর্ঘশ্বাস ফেলে। এই জীবনটা
রিমঝিমের এখন বিষাক্ত লাগছে। মনে হচ্ছে অন্যকে ছাড়া সে নিজে অর্থহীন। যাকে চলতে হলো অন্যের সাহায্য নিতেই হবে। পানি নিয়ে এলিজা শেখ উপরে আসবে, কিন্তু সৃজনকে মনমরা হয়ে বসে থাকতে দেখে তার কাছে যায়। খাবার খায়নি শুনে খাবার এনে জোর করে খেতে দেয়। এখানে একটু সময় অতিবাহিত হয়। পানির জগ হাতে নেয়, উপরের দিকে যাবে। এরই মধ্যে ওপর থেকে ঝনঝন কিছু ভাঙার শব্দ ভেসে আসে। সৃজন সহ এলিজা শেখ দ্রুত উপরের রুমে চলে যায়। রুমে প্রবেশ করতে একটু চমকে যায়। খাবারের প্লেটটা মেঝেতে খাবার সহ ভেঙে টুকরো টুকরো হয়ে আসে। অপ্রস্তুতভাবে রিমঝিমকে অস্বাভাবিক মনে হয়। সৃজন না এগিয়ে দরজা থেকে রিমঝিমের দিকে তাকায়। এলিজা শেখ রিমঝিমের কাছে গিয়ে জিজ্ঞেস করে প্লেটটা পড়ল কিভাবে। হঠাৎ করে রিমঝিম ভাই ল্যান্ড হয়ে চিৎকার করে বলে, আমি ফেলেছি, কোনো সমস্যা? সৃজন এলিজা শেখ অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায়। রিমঝিমের কেমন অদ্ভুত ব্যবহার। রিমঝিমের চিৎকারে নাজমা বেগম স্মৃতিও দৌড়ে হম্বিতম্বি করে এই রুমে চলে আসে। খাবারের প্লেটটা ফেলার কি দরকার ছিল? কোনো সমস্যা হয়েছিল কি? এলিজা শেখ নরম কণ্ঠে প্রশ্ন করে, আমি এ বাড়িতে থাকবো না, আমাকে তোমরা নিয়ে যাও। আমি এখানে থাকতে চাই না। এখানে থাকলে আমি দম বন্ধ হয়ে মারা যাব। তোমরা আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও, তা না হলে আমি নিজেই নিজেকে শেষ করে দেব। একটানা কথাগুলো বলেই থেমে দম নেয়। এমন হুমকিতে সবাই থমথম খেয়ে যায়। এত চেষ্টার পরও যে কোথায় বলতে চাইতো না, সে আজ এত ভাইল্যান্ড হয়ে কথা বলছে। যাকে আমরা মনে করেছিলাম মানসিক রোগী, সে তো একদম ঠিকঠাক কথা বলছে। কিন্তু এত রেগে আছে কেন, এটা সবাই বুঝতে পারছে না। আম্মু, তুমি আমাকে নিয়ে যাবে কি না বলো? আবার চিৎকার দিয়ে হুমকি স্বরূপ বলে। এলিজা শেখ গম্ভীর গলায় উত্তর দেয়, ঠিক আছে, নিয়ে যাব। আজকেই আমি যেতে চাই। আজকে মানে আজকেই। রিম, ঠিক আছে, আজকে নিয়ে যাব। এলিজা। রিমঝিম শেখ বাড়িতে চলে গেছে আজ একদিন হলো। নাজমা বেগম স্মৃতি আফতার তালুকদার আজ দুপুরে গিয়ে দেখে এসেছে। তবে সৃজন এখনও যায়নি। সৃজন উদাস হয়ে ঘর অন্ধকার করে বসে সিগারেট টানছে আর রিমঝিমের কথাই ভাবছে। অতীতের সাথে বর্তমানকে যেন মেলাতে পারছে না। কী ছিল আর এখন কি হলো? রিমঝিমের চোখে নিজের জন্য বিরক্তি দেখছে। না চাইতেও তাদের দুজনের মধ্যে এক পাহাড় সমান দূরত্ব বেড়ে গেছে। তাকে ছাড়া পাগল পাগল হয়ে গেছে। না পারছে তার কাছে যেতে, না পারছে তাকে ছাড়া থাকতে। এত দিনের কষ্টের পরও সুখ নামক বস্তুতা সৃজনকে ধরা দিতেই চাইছে না। কলিং বেল বেজে উঠলে এলিজা শেখ দরজা খুলে দেয়। সামনে সৃজনকে দাঁড়িয়ে থাকতে দেখে খুশি হয়। কোনো কথা না বলে সৃজন সোজা রিমঝিমের রুমে অগ্রসর হয়। ধীর পায়ে রুমে প্রবেশ করে। রিমঝিম জানালার পাশে হুইল চেয়ারে বসে আছে, দৃষ্টি বাহিরের বাগানের দিকে। রুমে কারো পায়ের শব্দ শুনে পেছনে তাকায়। সৃজনকে দেখে মুখের এক্সপ্রেশন পাল্টে যায়। আপনি কেন এখানে এসেছেন? কঠিন স্বরে, তোকে দেখতে খুব ইচ্ছে করছিল তাই এসেছি। আপনি আর এখানে আসবেন না। আর হ্যাঁ, আমি আপনাকে খুব শীঘ্রই ডিভোর্স দিতে চাই। আচমকা এই কথায় সৃজন সকট হয়ে যায়। কিছু সময় অতিবাহিত হওয়ার পর মুহূর্তেই রিমঝিমকে জড়িয়ে ধরে থরা গলায় বলে, তুই এমন কথা কেন বলছিস? আমি তো তোকে কখনোই ডিভোর্স দেব না। প্লিজ এমন কথা বলিস না, অনেক কষ্ট লাগে এই বুকে। হঠাৎই রিম কেঁদে উঠে। সৃজন ভরকে গিয়ে দ্রুত রিমকে ছেড়ে দেয়। দেখুন না, আমার হাতটা কাজ করে না, আমার পা কাজ করে না, আমি নিজের হাতে খেতে পারি না, নিজের পায়ে হাঁটতে পারি না, আমি পঙ্গু হয়ে গেছি, আমি অচল হয়ে গেছি। আমি আপনার জীবনের থেকে বোঝা হতে চাই না। কাঁদতে কাঁদতে বলে। সৃজন আবার জড়িয়ে ধরে, পাগলি একটা, কে বলেছে তুই নিজের হাতে খেতে পারবি না, নিজের পায়ে হাঁটতে পারবি না? আমি তোকে সুস্থ করব। তোকে সুস্থ করার জন্য যা যা করতে হয় সব করব। তবুও শান্ত হ। রিমঝিম কিছু না বলে সৃজনের বুকে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে। সৃজনও কাঁদতে দেয়, কাঁদুক।
প্রাণ খুলে কাঁদুক, এতে মনটা হালকা হবে। এভাবে কাঁদতে কাঁদতে কতটা সময় চলে যায় তা দুজনেরই জানা নেই। এখন হিচকি তুলে তুলে কাঁদছে, চোখের পানিতে সৃজনের শার্ট ভিজে জবজবে হয়ে গেছে। কিছু সময় পর যখন রিমঝিমের কোনো সারা শব্দ পায় না তখন বুকের দিকে তাকায়। বুকের মাঝে ঘুমিয়ে পড়েছে, মুখের আদলতা একদম বাচ্চাদের মতো। বাম হাতে শার্ট খামচে ধরেছে, অতিরিক্ত কান্নার কারণে নাকের ডগা লাল টকটকে হয়ে উঠেছে। দেখতে অবশ্য মায়াবী পরীর মতোই সুন্দর লাগছে। মেয়েরা কান্না করলে দেখতে খারাপ লাগে না, বরং একটু বেশি সুন্দর লাগে। প্রেয়সীর এতটা কাছাকাছি থাকতে সৃজনের বেশ ভালোই লাগছে। বলতে গেলে একটা অন্যরকম অনুভূতি, যে অনুভূতিটা একান্তই প্রিয় মানুষটার জন্য ফিল হয়। এই ফিলটা প্রত্যেকবার রিমঝিম কাছে থাকলেই হয়। হৃদয় মাঝে এক বুক প্রশান্তি বয়ে যায়, কলিজার ছটফটানি এক নিমেষে গায়েব হয়ে যায়। মন চাচ্ছে এভাবেই তোকে বুকে নিয়ে সারা জীবন পার করি। আমার মায়ের রানী তুই, এতটা কষ্ট থাকলে আমার যে ভালো লাগে না। বুকে ব্যথা লাগে, তোর কান্না আমাকে অস্থির করে তোলে। একবার তুই ভালো হয়ে যা পাখি, তোকে যত্ন করে আগলে রাখবো, আর কোনো কষ্ট পেতে দেব না। রিমঝিমকে হুইল চেয়ার থেকে সাবধানে তুলে বিছানায় শুয়ে দেয়। বাম হাতে এতটাই শক্ত করে শার্ট খামচে ধরেছে, ছাড়ানো যাচ্ছে না। আস্তে আস্তে হাতের মুঠোই থেকে হাত ছাড়িয়ে গায়ের কম্বল মুড়িয়ে দেয়। ডক করে এক গ্লাস পানি খেয়ে বিছানায় বসে রিমঝিমের মুখে তাকায়। চিন্তারা মাথায় তাড়া করতে শুরু করে, কিভাবে রিমঝিমকে সুস্থ করে তুলবে। এটা তো নিশ্চয়ই সুস্থ হতে সময় লাগবে, কিন্তু এতটা সময়ে রিমঝিম কী রকম পাগলামি করতে পারে, এটাই টেনশনের বিষয়। একটু আগেই আসরের আজানের প্রতিধ্বনি হয়েছে। সৃজন মসজিদ থেকে নামাজ আদায় করে আনমনে হেঁটে আসছে। বিষণ্ণ মনে এক পা দু পা করে পা ফিরছে। হঠাৎ করে পিছন থেকে কেউ শার্ট টেনে ধরে। ফরকে গিয়ে পেছনে তাকাতেই কাউকে দেখতে পায়নি। এই যে আঙ্কেল, ওপরে কি দেখছেন? নিচে তাকান। নিচে তাকাতেই কুঁচকে যাওয়ার কপাল আরও কুঁচকে যায়। একটা ছোট্ট বাচ্চা ছেলে, বয়স সম্ভবত 5। এই পিসি, তুমি একা একা রাস্তায় কি করছো? সৃজন, আপনি কি কণা দেখতে পাচ্ছেন না? আমার হাতে ফুল, তা তো দেখতেই পাচ্ছি। হয়তো কারো বাগান থেকে চুরি করে এনেছে। সৃজন হালকা হেসে, আস্তাগফিরুল্লাহ, ওইসব পচা কাজ আমি করি না। আমা বলেছে চুরি করা পচা কাজ। ছেলেটা রাগী স্বরে উচ্চারণ করে। মন খারাপের মাঝেও সৃজনের মুখে হাসি ফুটে ওঠে। ও বাবা, কি তেজ! নাম কি তোমার? মারুফ। ফুল নিয়ে রাস্তায় একা একা কী করছো? ও আঙ্কেল, আপনার মাথায় কি বুদ্ধি নেই? বুঝতে পারছেন না কি করছি? জাহাজালো কণ্ঠে, আসলেই তো এতগুলো ফুল হাতে রাস্তায় দাঁড়িয়ে মানুষ তো ফুলই বিক্রি করবে। তোমার সাথে কেউ নেই? আছে, ওইদিকে আম্মাও ফুল বিক্রি করছে। কিছুটা দূরের থেকে ইশারা করে, ফুল নিলে নিন, না হলে নিয়েন না। কত প্রশ্ন করেন আপনি? ও সরি, এগুলো ফুল কত? একটা 20। একটা গোলাপ তুলে হাসি তুলে সৃজনের সামনে ধরে। তুমি একটা কাজ করো, সবগুলো ফুলই আমাকে দাও, তাহলে তোমাকে কষ্ট করে রাস্তায় রাস্তায় আর ঘুরতে হবে না। সত্যি বলছেন? খুশি হয়ে খুশিতে ছেলেটা মুখে হাসি আরও চওড়া হয়। কি সুন্দর আনন্দের ছাপ সারা মুখে ফুটে উঠেছে। সবগুলো ফুল এক হাতের বাহুতে চাপতে ধরে ওয়ালেট বের করে ওয়ালেটের সবগুলো নোট হাতে ধরিয়ে দেয়। এতগুলো টাকা দেখে ছেলেটা থমথম খেয়ে সৃজনের দিকে তাকায়। আঙ্কেল, এতগুলো টাকা তো হয়নি। নির্বাক কণ্ঠে, সব টাকা রেখে দাও, দ্রুত আমার কাছে চলে যাও। ঠিক আছে, তোমার আম্মাও খুশি হবে। সৃজনের কথার বিপরীতে অবাক চোখে তাকায়, তারপর আবার খুশিতে দৌড়াতে দৌড়াতে উল্টো ঘুরে চলে যায়। সৃজনও উল্টো ঘুরে বাড়ি পথে হাঁটা ধরে, ফুল হাতেই বাড়ির ভেতরে প্রবেশ করে। এলিজা শেখ সৃজনকে দেখে কাছে আসে। দুপুরে তো খাওনি, খাবার খাবে এসো। আচ্ছা, খাবার বেড়ে দাও, একটু বেশি করে দিও। আচ্ছা ঠিক আছে। সৃজন উপরে চলে আসে। রুমে ঢুকতে রিজিবকে জিম মেরে বসে থাকতে দেখে এখনই বোধহয় ঘুম থেকে জেগেছে। সৃজনকে দেখে রিমঝিম গাল ফুলিয়ে হেসে ওঠে।
চোখে ফুটে ওঠে আনন্দের ঝলক। রিমঝিমের হাসিমাখা মুখ সৃজনের ঠোঁটেও খুশি এঁকে দেয়। এই হাসি যে কতকাল পর দেখল, কি নিষ্পাপ চাহনি, বুক ভরা হাসি, মন ভালো করে দেওয়ার মতো। আগের থেকে আরও ভালো লাগা কাজ করে, মনটা অনেক হালকা লাগছে। বিছানায় বসে রিমঝিমের দুহাত তুলে হাতের মুঠোয় নেয়। এখন কেমন লাগছে? নরম সুরে প্রশ্ন করে। ভালো লাগছে, আলতো হেসে জবাব দেয়। বিছানার সাইড থেকে ফুলগুলো নিয়ে রিমঝিমের সামনে তুলে ধরে। আমার ফুলের জন্য কয়েকটা ফুল, তবে তোমার সৌন্দর্যের কাছে এরা নিতান্তই তুচ্ছ। মিষ্টি হাসি উপহার দিয়ে এগুলো লাল গোলাপ দেখে রিমঝিমের হাসি চওড়া হয়। বিনা বাক্যে সযত্নে বাম হাতে ফুলগুলো তুলে নেয়, তবে সবগুলো ফুল নিতে পারে না, কয়েকটা পড়ে যায়। পড়ে যাওয়া ফুল থেকে দুটো গোলাপ সৃজন তুলে নেয়, কাটা আর পাতা সারিয়ে রিমঝিমের মাথায় ডান পাশে চুলে গুজে দেয়। আটকাতে না পারলে ড্রেসিং টেবিল থেকে ক্লিপ এনে ধৈর্য নিয়ে মাথায় সেট করে নেয়। এবার ঠিকঠাক আছে, অনেক সুন্দর লাগছে। সৃজন মাথায় লাগানো ফুল দুটোর দিকে তাকিয়ে বলে, ফুল সুন্দর লাগছে, আমার সুন্দর লাগছে না? সৃজন রিমঝিমের দিকে এক পলক তাকিয়ে থেকে বলে, নিজের ফেসটা দেখেছিস কেমন লাগছে? না, নিজের ফেস কিভাবে দেখব? 1 মিনিট ফোন বের করে কয়েকটা ছবি তোলে, এরপর রিমঝিমের সামনে ধরে। এলোমেলো চুল, কানের পাশে লাল টকটকে গোলাপ, দুলবার চোখের চাহনি, এইটুকুতেই সৌন্দর্য ফুটে উঠেছে। দেখেছিস কতটা সুন্দর আমার বউ? একদম লাল টমেটো, যাকে দেখলে আমার খেতে ইচ্ছে করে। কি তার সৌন্দর্যের বাহার! তাকে দেখলে আমি আউট অফ কন্ট্রোল হয়ে যাই। কত কষ্টে যে কন্ট্রোল ধরে রাখি। লজ্জায় রিমঝিমের মুখ লুইয়ে যায়, চোখের দৃষ্টি নিচে নামিয়ে রাখে। বাম হাতে চাদর খামচে ধরে কসর মসর করতে শুরু করে, সাথে লজ্জায় তো একেবারে শেষ। সৃজন যে এমন করে বলবে তা কল্পনা করতে পারেনি। আগের থেকে কতটা পাল্টে গেছে। কি হলো, এভাবে লাল টমেটোর মতো ফুলছিস কেন? আবার লজ্জাও পাচ্ছিস? এমন ভাব করে যেন কিছুই বুঝতে পারেননি। কোথায় লজ্জা পাচ্ছি? মুখ তুলে থেমে থেমে বলে, ফুলতে ফুলতে এত সুন্দর লাল টমেটো হয়েছিস, এখন তো মনে হচ্ছে তোকেই খেয়ে ফেলি, এতে আমাদের পরিবারও সম্পন্ন হয়ে যাবে। কি বলিস, শুরু করব? ঠোঁট কামড়ে ধরে হেসে বলে, কথাটা বুঝতে এবার আরও বেশি লজ্জা পায়। মাথা ঘুরিয়ে অন্যদিকে তাকায়। হায় মাবুদ, ওনার কি মাথার সমস্যা হলো? কি লজ্জাটাই না দিচ্ছে মনে মনে। সৃজন ভূতের মতো রিমঝিমের সামনে আসে, চমকে গিয়ে একটু পেছনে ঝুঁকে যায়। সৃজন একটু একটু করে ঝুঁকলে রিমঝিম পেছাতে চেষ্টা করে। কি হলো পাখি, এমন ভয় পাচ্ছিস কেন? তাহলে শুরু করা যাক। সৃজন এগোতেই এগোতেই বলে, ভয় পেয়ে দ্রুত উচ্চারণ করে, না না। রিমঝিম ভয়ে চোখ বন্ধ করে নেয়। বেশ কিছু সময় যাওয়ার পরও সৃজনের কোনো সারা শব্দ পায় না, তাই চোখ খুলে তাকায়, কিন্তু সৃজন তো রুমে নেই। কোথায় গেল উনি? নেই, এতে স্বস্তির শ্বাস ফেলে ভালোই হয়েছে নেই। উনি থাকলে আরও লজ্জা লজ্জা লাগতো। একটু পর খাবার হাতে সৃজন রুমে প্রবেশ করে, টেবিলের উপর পানির জগ রেখে রিমঝিমের সামনে বসে। এক মুহূর্তে আমাকে মিস করছিলে বুঝি সৃজন? রিমঝিম, হাঁ কর, খাইয়ে দিচ্ছি, দ্রুত খেয়ে নে। সৃজন ভাত মেখে রিমঝিমকে খাওয়াতে শুরু করে। রিমঝিমও বিনা বাক্যে খেতে শুরু করে। মুখটা এমন করে রেখেছিস কেন? একটু আগেই তো হাসছিলি, আদর করিনি বলে মন খারাপ করেছিস। শয়তানি মার্কা হাসি দিয়ে রিমঝিম চট করে মাথা তুলে সৃজনের দিকে অদ্ভুত চাহনিতে তাকায়। আমার কোনো সমস্যা নেই তোকে আদর করতে, সমস্যা তো তোরই। কাছে গেলেই কাঁপাকাঁপি শুরু করে দেস, এমনিতেই আবার ঘুমের মাঝে আমাকে ছাড়িস না, শুধু শার্ট খামচে ধরে থাকিস, পারলে আমার কলিজায় ঢুকতে চাস, চেতন থাকলে আবার কাছে আসতে দেস না। আমি আর খাবো না। রিমঝিম, আদর খাবি না নাকি ভাত? সৃজন তৎক্ষণাৎ প্রশ্ন তুলে। এবার রিমঝিমের মেজাজ খারাপ হয়ে যায়। আশ্চর্য মানুষ, দিনে কতবার আদর করেন, খেতে খেতে এখন বলবো আর খেতে ইচ্ছে করছে না। রেগে গিয়ে মুখ ফুসকে বলে, বুঝতে পেরে আবার নিজের লজ্জা পায়। সৃজন নিঃশব্দে ঠোঁট চেপে হাসে। আচ্ছা বল,
তোর দিনে কতবার আদর লাগবে? আচ্ছা বাদ দিন, আমি ভাত খাবো না বলেছি, এখন পানি দিন। থেমে থেমে কোনো রকমে বলে। রিমঝিমকে পানি খাইয়ে মেডিসিন খাওয়ায়, এরপর প্লেটে থাকা অর্ধেক খাওয়া খাবার খেতে শুরু করে। সকাল সকাল রিমঝিম ঘুম থেকে উঠে। রিমঝিম উঠতেই সৃজনও উঠে বসে, চোখ ডলতে ডলতে নিচে নামে, হুইল চেয়ারে বসিয়ে ওয়াশরুমে নিয়ে যায়। ওয়াশরুম থেকে ফ্রেশ করিয়ে ভেতরে আনে, নিজেও ফ্রেশ হয়ে নিচে থেকে দুজনের জন্যই নাস্তা আনে। প্রথমে রিমঝিমকে খাইয়ে দেয়, এরপর নিজে খায়। খাওয়া শেষ করে থালা বাটি নিচে রেখে আসে, ড্রয়ার থেকে কিছু একটা বের করে রিমঝিমের সামনে বসে। তোর ডান হাতটা বের কর। সৃজন কেন? কিছু না বুঝতে পেরে প্রশ্ন করে। তোমাকে বুঝতে হবে না। নিজেই ডান হাতটা নিজের হাতের মুঠোয় ধরে, জামার হাতা তুলে ওপরে গুজে রাখে, হাতে একটা জেলির মতো বের করে নেয়, হাতের উপর আলতোভাবে মালিশ করতে শুরু করে। প্রায় 10 মিনিটের মতো মালিশ করে, এরপর জামার হাতা নামিয়ে ডান পাটা টেনে নেয়। যেই পায়জামা তুলবে অমনি রিমঝিম হুঙ্কার দেয়, কী করছেন? একদম পায়জামা তুলবেন না। একদম না কেন? বকুসকে জিজ্ঞেস করে। না, আপনি তুলবেন না। মিনমিন করে আবার বলে। সৃজন কোনো পাত্তা না দিয়ে প্লাজো তুলে একেবারে হাঁটুর উপরে রাখে। বেচারা রিমঝিম চেষ্টা করছে পা সরানোর, কিন্তু এক চুলও সরাতে পারছে না, শক্তি প্রয়োগ করতে পারছে না সেই পায়ে। ফর্সা ধপধপে পায়ে মালিশ করতে শুরু করে। রিমঝিম কসর মসর করতে শুরু করে। কি হলো? এমন করছিস কেন? আপনি এভাবে পায়জামা উপরে তুললেন কেন? আশ্চর্য! পায়জামার উপরে না তুললে মালিশ করব কিভাবে? আম্মুকে বলতেন, আম্মু মালিশ করে দিত। আমি তোমার কে হই? স্বামী। আস্তে করে উচ্চারণ করে। তাহলে আমি করলে সমস্যা কী? আসলে তো মনে মনে কোনো সমস্যা নেই। মিনমিন করে। তাহলে চুপ করে বসে থাক। ঠিক আছে। রিমঝিম বোর হয়ে বিছানায় বসে আছে, বিরক্তি চোখে ফোনটার দিকে তাকায়। গেম খেলা একটা অন্যরকম নেশা ছিল, কিন্তু এখন শখের গেমই খেলতে পারবে না। এর কারণে আরও বেশি বিরক্ত লাগছে। কিছুই করতে পারছে না, ঘুরতেও পারছে না। বসে বসে আর কতক্ষণ থাকা যায়? সৃজন রুমে প্রবেশ করে রিমঝিমের উদ্দেশ্যে বলে, গেম খেলতে পারছিস না, এটা নিয়ে আফসোস করতে হবে না। এখন চল, তোকে বাইরে ঘুরিয়ে নিয়ে আসি। ওমা, উনি কেমনে জানলো? আমি তো গেমের অ্যাপসগুলো হাইড করে রাখতাম। যাই হোক, উনি তো আমার মনের কথাই বলেছে। বাইরে যাওয়ার জন্য আমার মনটা ছটফটানি করছিল। দুজনেই পাশের একটা পার্কে যায়। সকালের ফুরফুরে আবহাওয়ায় দুজনেরই ভালো লাগছে। কয়েকটা ছোট ছোট ছেলে মেয়ে খেলা খেলছে, সেদিকে মন দিয়ে রিমঝিম তাকিয়ে আছে। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। আফসোস হচ্ছে নিজের পায়ে হাঁটতে পারছে না। সৃজন বুঝতে পেরে অন্য সাইডে বসে, বাদাম বুট কিনে রিমঝিমকে দেয়। খুশি মনে বাদাম বুট চিবুচ্ছে আর আশেপাশে নজর বুলাতে থাকে। পৃথিবী আসলেই সুন্দর। যদি ভাবনা হয় সুন্দর, তাহলে যে কোনো স্থান থেকে আনন্দ উপভোগ করা যায়, নিজেকে সুখী বলে মনে করা যায়, তাহলে দেখবে আপনি আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে। এভাবে বেশ কিছু সময় কাটানোর পর বাড়ি ফিরে আসে। রিমঝিম সোফায় বসে বাবা মায়ের সঙ্গে হেসে কথা বলছে। এলিজা শেখ, রায়হান শেখ নিজেরাও খুশিতে মেয়ের সাথে এটা ওটা নিজে কথা বলতে ব্যস্ত। তাদের মেয়েটা মানসিক ভ্রম থেকে বেরিয়েছে, এতে তারা অনেক খুশি। বুকের মাঝে থাকা ভারী পাথরটা এক ঝটকায় যেন সরে গেছে, এমন হালকা অনুভূতি হচ্ছে। এভাবে কেটে যায় আরও বেশ কয়েকটা দিন। সৃজন আবার হাসপাতালে জয়েন করেছে। নিয়ম করে রিমঝিমের সেবা যত্ন করে আবার নিজের ডিউটিতেও পালন করে। রিমঝিমের হাত পায়ে এখনও সেই আগের অবস্থা। নিয়ম করে মেডিসিন মালিশ সব চলছে। তবে এতে কোনো ভালো ফলাফল না পাওয়া গেলে অন্য স্টেপ নেবে। কী করবে সেটা রিমঝিমের কন্ডিশনের ওপর নির্ভর। রাতের খাওয়া দাওয়া সেরে সৃজন রিমঝিম শুয়ে পড়ে। ঘুমের ওষুধ দেওয়ার জন্য রিম অনেক আগেই ঘুমিয়ে গেছে, কিন্তু সৃজন চোখে ঘুম আসছে না। রিমঝিমকে আলতো হাতে জড়িয়ে ধরে ঘুমানোর ব্যর্থ চেষ্টা করে। রাত প্রায় 2টা।
কারো কান্নার শব্দে সৃজনের ঘুম হালকা হয়ে আসে, ধরপড় করে উঠে বসে। রিমঝিম ফুপিয়ে কান্না করছে। অতলা হয়ে দ্রুত কাঁপা কণ্ঠে প্রশ্ন করে, কী হয়েছে? কাঁদছিস কেন? হাতে পায়ে কি ব্যথা করছে? রিমঝিম ভরকে গিয়ে অদ্ভুত চোখে তাকায়। আস্তে আস্তে দুদিকে মাথা ঝাঁকিয়ে না বলে, গল্প ইউ আর মাই লাভ। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।